হ্যালো, আসসালামু আলাইকুম। তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ। আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাছে দূরে যারা দেখছেন শুনছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ, কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে। আজকে ছাদে উঠে খুব মজার একটা জিনিস দেখলাম। একটা পিঁপড়া খুব বড় একটা খাবারের টুকরো নিয়ে একটু একটু করে সামনে এগিয়ে যাচ্ছে। পিঁপড়াদের অনেক মজার মজার তথ্য আছে। তার ভিতরে একটি হলো পিঁপড়ারা ওদের শরীর থেকে প্রায় 10 গুণ ওজনের বেশি বস্তু বহন করতে পারে। সাধারণত কর্মী পিঁপড়ারা খাদ্য সংগ্রহ করে। এখানে আরেকটু বলে নেই, পিঁপড়ারা কিন্তু একটি সমাজবদ্ধ জীব। কখনোই কোনো পিঁপড়াকে তুমি একা হেঁটে যেতে দেখবা না, ওরা সবসময় একসাথে থাকা পছন্দ করে। তো কর্মী পিঁপড়ারা যখন খাদ্য সংগ্রহ করতে যায় তখন তার বডি থেকে ফরেমন নামের একটা পদার্থ বের করে। সেই ফরেমনের গন্ধে অন্য অন্য পিঁপড়ারাও কিন্তু ওই কর্মী পিঁপড়ার পিছনে পিছনে যায় এবং সবাই একসাথে খাদ্য সংগ্রহ করে। আরও একটা কথা আছে, সঞ্চয় করা কিন্তু এদের অন্যতম অভ্যাস। এই ছোট্ট বুদ্ধিমান জীবটি একসাথে সংঘবদ্ধভাবে খাবার সংগ্রহ করে এবং জমিয়ে রাখে, কারণ ভবিষ্যতে যদি তাদের কোনো সমস্যা হয় সেটা যেন তারা খুব সুন্দরভাবে মোকাবেলা করতে পারে। বিশেষ করে খাদ্য সংকটের জন্য কিন্তু তারা সঞ্চয় করে রাখে, যাতে ভবিষ্যতে যে কোনো সমস্যা তারা খুব সহজেই সমাধান করতে পারে। এই ছোট্ট একটি জীবের কাছ থেকে কত কিছু শেখার আছে, তাই না? জানার এবং জ্ঞান অর্জনের আসলেই কোনো শেষ নেই। মহান আল্লাহ পাক এই বুদ্ধিমান প্রাণীটিকে নিয়ে কিন্তু সূরাও নাজিল করেছে। সূরার নাম হচ্ছে সূরা নামল, 27 নম্বর সূরা এটি। এই ছোট ছোট পিঁপড়ারা কিন্তু অনেক সংকেত বহন করে। যেমন অনেকের ঘরেই দেখবা হঠাৎ করে অনেক পিঁপড়া চলে আসলো, সেগুলোকে আমরা বিনা কারণে মেরে ফেলি। কিন্তু মেরে ফেললে হবে না। যে আসলে তোমার ক্ষতি করছে না বা তোমাকে কষ্ট দিচ্ছে না, সেই পিঁপড়াগুলোকে কিন্তু মারা একদম উচিত হবে না। কারণ ঘরে হঠাৎ করে পিঁপড়া বেড়ে যাওয়া কিন্তু রিজিকের সমৃদ্ধির সংকেত বহন করে। ভিডিওর এ পর্যায়ে একটা আপুর প্রশ্নের উত্তর দিচ্ছি। একটা আপু জানতে চেয়েছে, যেমন খুশি তেমন সাজতে আমি আমার ছেলেকে কিভাবে সাজিয়েছিলাম, কি ব্যবহার করেছিলাম। আপু, এরকম একটা ডালে এক ধরনের পেপার ব্যবহার করেছিলাম যেটা বেশ মোটা। বই খাতার দোকানে এই ধরনের পেপারগুলো আছে, এটার নামটা আমি সঠিকভাবে বলতে পারবো না। পাতার আকৃতিতে কেটে আমি জাস্ট একটু মার্ক করে নিয়েছি, পাতার মতো লাগবে। এই জামাটা আমি কিভাবে তৈরি করেছি, যেটা আমার ছেলে স্কুলে পড়েছিল, সেটা নিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করেছি, কষ্ট করে একটু দেখে আসলেই হবে। আজকে আমি খুবই প্রয়োজনীয় একটি জিনিস দেখাতে যাচ্ছি। হয়তো এটা অনেকেই জানে, তো তারপরও আমি আমার মতো করে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। কিছু শীতকালীন সবজি আজকে আমি সংরক্ষণ করব। সাধারণত আমি কোনো সবজি এরকম সংরক্ষণ করি না, বা ফ্রিজে রাখা অনেক দিন থাকা এরকম জিনিসপত্র আমি বাচ্চাদের কম খাওয়াই। তবে আমার কাছে মনে হয় শীতকালীন কিছু সবজি আছে যেটা আসলে সংরক্ষণ করা উচিত। পরবর্তীতে আমরা যখন চাইনিজ আইটেমগুলো তৈরি করি সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি প্রাইস হয়ে যায়। তো অল্প কিছু সবজি আমি আজকে সংরক্ষণ করব এবং সকাল থেকে রাত অবধি কি কি সংরক্ষণ করলাম সেটাই দেখাবো। প্রথমে মটরশুঁটিটার ধুয়ে আমি হালকা পানিতে একটু চিনি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর ব্রোকলিটাও আমি ধুয়ে তারপরে গরম পানির ভিতরে চিনি দিয়ে 3 মিনিট, ঘড়ি ধরা 3 মিনিট সিদ্ধ করে নিয়েছি। এর বেশি সিদ্ধ করলে কিন্তু একদম বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি ঠান্ডা করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ঠান্ডা পানির ভিতরেও রেখে দিতে পারো, বাট আমি সেটা করিনি। এখন আমি তোমাদেরকে বলছি যে আমি কেন এটা সিদ্ধ করার পুরো পদ্ধতিটা দেখাইনি। আমি পুরোটাই ভিডিও করেছিলাম, কিন্তু ব্রোকলি আর মটরশুঁটির ভিডিওটা আমার এখান থেকে হয়তো সামহাও ভিডিও হয়নি বা আমি করতে পারিনি। তো আমি পরবর্তী স্টেপগুলো তোমাদের পুরোটাই দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আর এই অরেঞ্জ কালারের ফুলকপি কি তোমরা আগে কেউ দেখেছো? আমি এই প্রথমই দোকানদারের কাছে অরেঞ্জ কালারের ফুলকপিটা পেয়েছি এবং এটাই আমি সংরক্ষণ করে রাখবো, কারণ এই ধরনের আনকমন কালারের ফুলকপি কিন্তু সবসময় দেখা যায় না। তো আমি ভাবলাম যখন চাইনিজ আইটেম বা ভেজিটেবলস আইটেম করব তখন এই ফুলকপিটা দিয়ে করলে কিন্তু অনেক ভালো লাগবে। আমি দুটো ফুলকপি পেয়েছিলাম, দুটোর দাম নিয়েছিল 100 টাকা। একটা আমি আমার খালামণিকে গিফট করেছি আর একটাই আজকে সংরক্ষণ করছি। ভিডিওর প্রথমেই বলেছি অল্প কিছু সবজি আমি সংরক্ষণ করব। আসলে খুব বেশি সবজি সংরক্ষণ করার খুব একটা দরকার আছে বলে মনে হয় না, কারণ সবসময় কিন্তু সবজি পাওয়া যায়। তবে আনকমন যে সবজিগুলো, যেমন ব্রোকলি, মটরশুঁটি, তারপরে পেঁয়াজ পাতা, ক্যাপসিকাম, যেগুলো পরবর্তীতে অনেক বেশি দাম হয়ে যায়, সেগুলো আমি সংরক্ষণ করে রাখার পক্ষপাতী। তো আমি সুন্দর করে ফুলকপিগুলো কেটে রাখলাম। কেটে আমি জাস্ট ভালোভাবে ধুয়ে নিব। তো এর পরবর্তী স্টেপটা হচ্ছে
ফুলকপিগুলো ধোয়া হয়ে গেলে আমি একটু পানিতে ছেঁকে নিয়েছি। তোমরা না ছেঁকলেও হবে, কারণ গরম পানির মধ্যে যাবে। এখানে ফুটন্ত গরম পানির মধ্যে আমি 1 চামচ এবং 1 চামচের অর্ধেক চিনি দিয়ে দিলাম, সাথে একটু লবণও দিয়ে দিলাম। এই দুটো দিয়ে আমি পানিটাকে একটু ফুটিয়ে তারপরে ফুলকপিগুলো ছেড়ে দিব। আচ্ছা, এখন বলছি কতক্ষণ ফুটাতে হবে। ফুলকপিগুলো আমি 2 থেকে 3 মিনিটের বেশি ফুটাবো না, কারণ আমি চাই যে একটু কাঁচা কাঁচা থাকুক। আর যখন গরম পানি থেকে উঠিয়ে ফেলবো, তোমরা যদি এটাকে ঠান্ডা পানির ভিতরে না রাখো তাহলে কিন্তু একা একাই ওই গরমে আরও একটু বেশি সিদ্ধ হয়ে যাবে। আর সিদ্ধ হওয়ার পরে ঠান্ডা পানির ভিতরে যেহেতু আমি ফুলকপিটা রাখবো না, তাই আমি 3 মিনিটই ঘড়ি ধরা সিদ্ধ করে নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে সিদ্ধ করতে পারো। এরপরে যেটা সংরক্ষণ করব সেটা হচ্ছে গাজর। গাজর মোটামুটি সারা বছরই পাওয়া যায়, তবে এখন একটু দাম কম, তাই গাজরটাই আমি সংরক্ষণ করছি এবং বাসায় কেনা ছিল। প্রথমে গাজরগুলোকে ধুয়ে আমি পিল আউট করে নিচ্ছি। প্রত্যেকটা গাজরই আমি পিল আউট করে নিব, তাহলে গাজরটা দেখতে সুন্দর লাগবে। পরিবেশনের সময় গাজরের গায়ে যে কালো দাগটা থাকে সেটা দেখা যাবে না। তো গাজর সংরক্ষণের আগে অবশ্যই পিল আউট করে নিতে হবে। সেম পদ্ধতিতে আমি চিনি এবং গরম পানি একসাথে ফুটিয়ে তারপর আমি গাজরটা দিয়ে রাখছি। আপনারা নিজেরাই দেখবেন যে সিদ্ধ করার পরেও কিন্তু এই সবজিগুলোর রং নষ্ট হবে না। অনেকেরই কিন্তু একটা কমপ্লেইন থাকে যে সিদ্ধ করার পরে রংগুলো নষ্ট হয়ে যায়, যেমন বাঁধাকপি, ফুলকপি, তারপরে ব্রোকলি, মটরশুঁটি, এগুলো রং নাকি নষ্ট হয়ে যায়। বাট আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন রংগুলো কিন্তু নষ্ট হবে না। চিনি দিতে পারেন, বেকিং পাউডার অনেকে ব্যবহার করে, বেকিং সোডা অনেকে ব্যবহার করে, কিন্তু আমি এগুলো কিছুই ব্যবহার করিনি। আমি শুধুমাত্র চিনি দিয়েই এই সংরক্ষণটা করছি এবং এভাবেই সাধারণত সংরক্ষণ করা ভালো। আর চিনিটা এর জন্যই বললাম, কারণ চিনিটা সচরাচর সবার বাসাতেই থাকে। ওই বেকিং সোডা, বেকিং পাউডার, এটা বলতে গেলে আপনাদের সংরক্ষণ প্রক্রিয়াটা আরো বেশি বেগবান হবে। তাই আমি সহজ একটা পদ্ধতি বললাম সংরক্ষণ করার জন্য। আর এখানে আমি জিপলক ব্যাগ ব্যবহার করেছি। আমার জিপলক ব্যাগটা অনেক বেশি বড়, ছোট জিপলক ব্যাগগুলো আমার শেষ হয়ে গিয়েছে। আর আমি এই জিপলক ব্যাগের ভিতরেই আমি অন্য সবজিগুলো রেখে দিব, কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে একটা ব্যাগের ভিতরে তোমরা সংরক্ষণ করতে পারো। এমনভাবে সবজিগুলো ঢুকিয়ে রাখতে হবে যাতে বাতাস না যায়। জিপলক ব্যাগের কিন্তু এটা একটা ভালো সুবিধা। তোমরা চাইলে কিন্তু ছোট ছোট পলিও ব্যবহার করতে পারো, জিপলকেই যে রাখতে হবে সেরকম না, বক্স ব্যবহার করতে পারো, কিন্তু সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি জায়গা লাগে। আমি গতকাল কিছু সবজি রেখেছিলাম, সেগুলো বের করে তোমাদেরকে একটু দেখাবো। আর এখন রাখছি এটা। এভাবে ঠান্ডা হওয়ার পরেই কিন্তু সবজিগুলো অবশ্যই প্রিজার্ভ করতে হবে, গরম অবস্থায় প্রিজার্ভ করা যাবে না। এই যে কিছু মটরশুঁটি আমি বক্সে রেখেছি, দেখো মটরশুঁটিগুলো কিন্তু একদম সবুজ, দেখে মনে হচ্ছে যে মাত্রই আমি দোকান থেকে কিনে আনলাম। কিছু কিছু স্টেপ ফলো করলে কিন্তু তোমরা সারা বছরের জন্য এই ধরনের সবজিগুলো প্রিজার্ভ করে রাখতে পারো। এই জিপলক ব্যাগটায় খেয়াল করলাম একটা জায়গা থেকে ফুটো হয়ে আছে, তাই আমি অন্য একটি পলি ব্যাগের ভিতরে এই জিপলক ব্যাগটা ঢুকিয়ে রাখছি, যাতে বাতাস খুব একটা ঢুকতে না পারে। তোমাদের কাছে জিপলক ব্যাগ না থাকলে যেটা বলছিলাম, বক্স ব্যবহার করতে পারো বা পলি ব্যাগ ব্যবহার করতে পারো। পলি ব্যাগের সুবিধা হচ্ছে ফ্রিজের মধ্যে যাদের জায়গা কম থাকে সেক্ষেত্রে পলি ব্যাগটা ব্যবহার করলে খুব একটা জায়গা নষ্ট হয় না। তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী যে কোনো বক্সে অথবা পলিতে প্রিজার্ভ করে রাখতে পারো। এগুলো নিয়ে ব্যস্ত থাকতে থাকতে আমি তো বলতেই ভুলে গিয়েছি, আজকে আরহামের বাবার জন্মদিন। আমি ছোট্টখাট্ট একটু আয়োজন করেছি, কারণ জন্মদিনটা ওভাবে পালন করা এখন আর হয় না। আমরা ওভাবে খুব একটা পছন্দও করি না জন্মদিন পালন করা, কিন্তু ছেলে মেয়ে এখন বাবার জন্য একটা কেক কাটবে, তো আমি একটা কেকের অর্ডার দিয়েছি আর কিছু রান্না বান্না করেছি। এত ব্যস্ততার ভিতরে ওগুলো সংরক্ষণ করতে করতে যতটুকু সময় পেয়েছি আমি রান্না করেছি। কম সময়ের মধ্যে চাইনিজ আইটেমটাই আমার কাছে অনেক বেশি সহজ লাগে। তো মোটামুটি 3টা আইটেম আমি করেছি, কারণ জন্মদিন বলে কথা, যার জন্মদিন সে হয়তো অপেক্ষা করে বসে আছে যে আমার জন্য কেউ কিছু করবে। তো আমি, আরহাম, আনায়া সবাই মিলে ওর জন্য ছোট্ট একটু ব্যবস্থা করার চেষ্টা করেছি। সারাদিন অনেক ব্যস্ততার ভিতরে সময়টা কেটেছে, আর কেক চলে এসেছে। কেকের সাথে এই রান্নাগুলো জাস্ট পরিবেশন করব, হয়তো দেখে খুশিই হবে, কারণ সবাই চায় যে তার জন্মদিনটা একটু হলেও মানুষ মনে রাখুক, একটু সারপ্রাইজ দেখ। তো সবকিছু গুছাতে গুছাতে আরহামকে বলছিলাম যে বাবার জন্য একটা কার্ড তৈরি করো বা কিছু গিফট তৈরি করো। তো সে ছোট মানুষ কি করছে, ওই রুমে দেখলাম অনেকক্ষণ ধরে ঘুটুর ঘুটুর করছে। আমাকে জিজ্ঞাসা করছিল কি করা যায়। আমি তেমন কোনো সাজেশন দেইনি, আমি বলেছি তোমার যেটা ভালো লাগে সেটাই করো। তো দেখি সে কি করে বাবার জন্য।
ওর বাবা সাধারণত 10টার ভিতরে বাসায় চলে আসার চেষ্টা করে, কিন্তু আজকে আমরা অনেক রাত পর্যন্ত বসেছিলাম। তার বাবা বাইরে থেকে আসতে আসতে একটু দেরি করে ফেলেছে, তার জরুরি কাজ ছিল। বাসা থেকে যাওয়ার সময় বলে গিয়েছে যে আসতে একটু দেরি হবে। আমার খুবই বিরক্ত লাগছিল, কারণ 12:30টার মতো বেজে গিয়েছে। বাচ্চারা না ঘুমালে সকালবেলা স্কুলে যাওয়াটা অনেক কঠিন হয়ে যায় আমার জন্য। তো একদিনেরই ব্যাপার, আমি ভাবলাম যে না, ও আনন্দ করুক। তো ওর বাবার জন্য সুন্দর একটা স্কচটেপ লাগিয়েছে, আর কিছু মনে হয় পায়নি সে। তো স্কচটেপ কাটিয়ে সে ঘরে ঢুকালো এবং মেয়েটাও এসে হাজির হয়েছে। আমার মনে হচ্ছে ওর বাবা খুব একটা সারপ্রাইজ হয়নি, কারণ সে জানতো যে কিছু একটা হয়তো তার জন্য অপেক্ষা করছে। তো যাই হোক, সে সারপ্রাইজ হওয়ার খুব একটা অভিনয় করলো। সবাই আরহামের বাবার জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ থাকতে পারে, সুস্বাস্থ্যের অধিকারী হয়, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে। এবং আমার পরিবারের জন্য আপনাদের কাছে দোয়া চাই, যেন সবাই মিলে একসাথে ভালো থাকতে পারি। ইনশাল্লাহ আবার দেখা হবে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।